নমস্কার বন্ধুরা, আমি মানিক। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরা একটা ওয়ার্ল্ড ক্লাসিক আলোচনা করছিলাম, আর তার নাম ছিল গালিভার্স ট্রাভেলস। আমরা এই বইয়ের বুক 3টা অলরেডি করে ফেলেছি সামারে, এবং তার সাথে ক্রিটিক্যাল আলোচনা। এবারে আমাদের আজকে আলোচনা বুক 4, ভয়েস টু হফিনাম। এবারে যদি আপনারা কেউ গালিভার্স ট্রাভেলসের লেখক জোনাথন সুইফটের সম্পর্কে জানতে চান, তাহলে আমার অনুরোধ, আপনারা পুনরায় ভয়েস টু হফিনাম এর আগে ভয়েস টু লাপুচার ভিডিওটি দেখে নেবেন। সেখানে আপনারা সুইফটের সম্পর্কে জানতে পারবেন। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভয়েস টু হফিনাম এই পার্টটি অর্থাৎ বুক 4টি অন্যান্য বইয়ের মতো, অর্থাৎ আগের 3টি পার্টের মতো চ্যাপ্টারে বিভক্ত, এবং এই বইটাতে আমরা মোট 12টি চ্যাপ্টার দেখব। এবারে শুরু করা যাক চ্যাপ্টার 1। লাপুচা ও তার পার্শ্ববর্তী দ্বীপের যাত্রার পর গালিভার 6 মাস বাড়িতে কাটায়। তারপর গালিভারের সামনে অ্যাডভেঞ্চার নামে এক জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করার সুযোগ আসে, আর গালিভার পুনরায় যাত্রায় বেরিয়ে পড়ে। এই যাত্রায় গালিভারের অনেক নাবিক অসুস্থ ও মারা যায়, যার ফলস্বরূপ নাবিকের অভাবে গালিভারকে এক দ্বীপে নামতে হয়। গালিভার ওই দ্বীপে লক্ষ্য করে মানুষের মতো কিছু জীবকে, তবে তাদের শরীরে রয়েছে প্রচুর লোম এবং তাদের হাতে রয়েছে বিশালাকার নখ। তারা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে নিয়ে যায়, আর তাদের থেকে রক্ষা পেতে গালিভার গাছে চড়ে বসে। তারা সেখান থেকে পালায় যখন সেখানে 2টি ঘোড়া এসে পৌঁছায়। ঘোড়াগুলির মধ্যে গালিভার যুক্তিপূর্ণতার ছাপ পায় এবং বুঝতে পারে এই সমস্ত ঘোড়াগুলি কথা বলতে পারে, কিন্তু গালিভার তাদের কোনো কথাই বুঝতে পারে না, শুধুমাত্র ইয়াহু ও হফিনাম এই 2টি শব্দ ছাড়া। গালিভার তাদের মধ্যে ধূসর ঘোড়াটির সাথে তার গৃহের দিকে রওনা হতে থাকে। এইভাবে চ্যাপ্টার 1-এর সমাপ্তি ঘটে। এই চ্যাপ্টারে আমরা দেখি গালিভারের ভ্রমণ তৃষ্ণা পুনরায় মেটে যখন গালিভারের নতুন জাহাজে ক্যাপ্টেনের ভূমিকা পায়। আরও দেখি কিভাবে মনুষ্য জগতের মধ্যে মানুষ একে অপরের হিংসাত্মক রূপ ধারণ করে, যদিও এটি আমাদের অনুমান, কারণ এই অধ্যায়ে আমরা তাদের মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করেছি যা সাধারণ মানুষের মতো নয়। তবুও তারা মনুষ্য সমাজের এক অন্ধকারময় চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবারে চ্যাপ্টার 2। গালিভারকে ধূসর ঘোড়াটি বাড়িতে সবার সাথে পরিচিত করানো হয়, এমনকি বাড়ির ভিত্তির সাথে গালিভারকে পরিচিত করানো হয়। গালিভার জানতে পারে এই সমস্ত ঘোড়াদের এখানে হফিনাম নামে ডাকা হয়। গালিভার সেখানে দেখে যে প্রাণীগুলো তাকে আক্রমণ করেছিল তাদের মতো 3 জনকে আটকে রাখা হয়েছে, যাদের আমরা ইয়াহু নামে চিনতে পারি। তারপর গালিভার জানতে পারে এই ইয়াহুদের কায়িক পরিশ্রমের জন্য হফিনামরা তাদের দিয়ে স্লেজ গাড়ি টানায়। গালিভার ইয়াহুদের ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে এবং মনে মনে একটা ভয়ের আশঙ্কা করতে থাকে, যদি এই হফিনামরা, যার সাথে গালিভার এখন এসছে, তাকেও এমন বন্দি করে রাখে, তাকেও যদি ইয়াহু ভেবে নেয়। হফিনাম তারপর গালিভারকে খাবার খেতে দেয়, যা ইয়াহুদের তারা খেতে দেয়। গালিভার এর পক্ষে ওই খাবার খাওয়া অসম্ভব হয়ে যায়। তারা তাকে খাওয়ার জন্য দিয়েছে গাছের মূল এবং এক প্রকার ফ্যাট জাতীয় কাঁচা মাংস, যা একজন মানুষের কাছে খাওয়া সত্যিই অসম্ভবপর।
গালিভার আরও জানতে পারে হফিনাম সম্পর্কে। তারা দুধের জন্য গরু পোষে। এরপর দুপুরে যখন তারা খেতে বসে, গালিভার ভাবতে থাকে এভাবে না খেয়ে থাকলে তার এখানে জীবিত থাকা অসম্ভব। সে পরিকল্পনা করতে থাকে ওট বা জব থেকে এক প্রকার কেক বানাবে। আর এই জব বা শস্য খাবার খেয়ে গালিভার হফিনামে মোট 3টি বছর কাটিয়ে দেয়। আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারে ইউরোপিয়ান কলোনিয়ালিজম বা ঔপনিবেশিকতার এক বিকৃতিমূলক ছাপ লক্ষ্য করতে পারি। এখানে হফিনামদের দেখানো হয়েছে সিভিলাইজড কলোনাইজার হিসাবে, যেখানে অন্যদিকে মানুষরূপী ইয়াহুকে দেখানো হয়েছে কলোনাইজড হিসাবে, যেখানে এটাই প্রত্যাশিত যে মানুষরা পশুদের থেকে বুদ্ধিমান। সেই জায়গায় আমরা দেখতে পাই পশুদের বুদ্ধি ও মানুষ এবং অন্যান্য পশুদের নিজের স্বার্থে তাদের ব্যবহার করতে। এছাড়া আমরা এই অধ্যায়ে গালিভারের হফিনামের প্রতি যে ভয় দেখি তা অন্য কিছু নয়, এটা হলো সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যার প্রতিনিয়ত ইউরোপীয় ঔপনিবেশিকতার ভয়ে কাতর। এইভাবে আমরা এবারে চ্যাপ্টার 3-তে এগোব। গালিভারের কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টার পর গালিভার হফিনামদের ভাষা বুঝতে পারে। গ্রে হফিনাম, যার সাথে গালিভার এসেছিল, তার পরিবারের সমস্ত সদস্যরা গালিভারকে তাদের ভাষা শেখাতে সাহায্য করে, কারণ তারা নিজেরাই খুব উৎসাহী ছিল গালিভারের সম্পর্কে জানার জন্য। গ্রে হফিনাম গালিভারকে একের পর এক অনেক প্রশ্ন করে, যার প্রত্যুত্তরে গালিভার ভাঙা ভাঙাভাবে জানায় তার জাহাজ ও কীভাবে সৈন্যদের মৃত্যুশয্যায় শিকার হতে হয়। গালিভার তার নিজের দেশের সম্পর্কেও কিছুটা বলতে সক্ষম হয়। হফিনাম মাস্টার বুঝতে পারে গালিভার ও একজন ইয়াহু, তবে তারা গালিভারের কথা বলার ক্ষমতা, যুক্তিপূর্ণ কথাবার্তা ও শেখার ক্ষমতা দেখে খুবই হতভম্বিত। গালিভার এরপর স্থির করে তার গায়ের পোশাক নিজের থেকে কখনোই খুলবে না, কারণ এটাই একমাত্র তার কাছে রক্ষা কবচ অন্যান্য ইহুদিদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করার। কিন্তু তাও উদ্ঘাটিত হয়ে যায় যখন গ্রে হফিনাম তাকে একদিন ঘুমানোর সময় পোশাকহীন অবস্থায় দেখে নেয়। হফিনামরা সিদ্ধান্ত নেয় গালিভার সত্যিই একজন ইয়াহু, কিন্তু গালিভার কোনোভাবেই রাজি নয় নিজেকে এই অদ্ভুত ঘৃণ্য প্রাণীগুলি অর্থাৎ ইয়াহুদের সাথে থাকতে। এভাবে চ্যাপ্টার 3 এর সমাপ্তি ঘটে। আমরা এই চ্যাপ্টারে কলোনিয়ালিজম বা ঔপনিবেশিকতার আরও একটি অকৃত্রিম বৈশিষ্ট্য লক্ষ্য করি। এখানে জোনাথন সুইফট কলোনাইজেশন এ দৃষ্টিভঙ্গি নিক্ষেপ করেছে মনুষ্য জগতে। তিনি দেখিয়েছেন কিভাবে একজন মানুষ অন্য একজন মানুষকে তার থেকে নগণ্য বোঝাতে কি কি পন্থা ব্যবহার করে থাকে। প্রথমত, আমরা জানি কলোনাইজেশন স্থাপন অধিক ক্ষমতাশীল ব্যক্তিরা অর্থাৎ কোনো দেশ বা জাতি তার থেকে কম ক্ষমতাশীল মানুষের উপর কর্তৃত্ব আরোপণের মাধ্যমে করে থাকে। আর তার প্রধান হাতিয়ার কোনো মিলিটারি পাওয়ার নয়, তা হলো অন্যদের থেকে নিজেকে সুপেরিয়র দেখানো। তা তার ভাষার ব্যবহারই হোক, পোশাক হোক বা ওয়েজ অফ লিভিং হোক। আমরা এই পর্যায়ে গালিভারকে দেখেছি তা ব্যবহার করতে নিজেকে অন্যান্য ইহুদিদের থেকে আলাদা প্রমাণ করার ক্ষেত্রে। এবারে চ্যাপ্টার 4। হফিনামদের কাছে মিথ্যা, সন্দেহ, অবিশ্বাস, ছলচাতুরি প্রভৃতির এক প্রকার কথোপকথনের মাধ্যম তা যে একটুও জানা ছিল না। আর তারই সহায়তায় গালিভার হফিনামদের বোঝাতে সক্ষম হয় যে ইয়াহুরাও হফিনামদের মতো। তাদের দেশে তারা শাসন করে, আর সেখানে হফিনামদের ডাকা হয় হর্স বা ঘোড়া নামে। আর এই হর্স বা ঘোড়াগুলোকে ধনীরা খুব যত্ন সহকারে রাখে,
আর যারা অর্থবান নয় অর্থাৎ গরিব তারা তাদের নিয়ে কঠোর পরিশ্রম করায়। তারপর গালিভার আরও বলতে থাকে কিভাবে বাচ্চা থেকে ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয় ইত্যাদি। গ্রে হফিনাম রীতিমতো খুবই কনফিউজড গালিভারের এই সমস্ত ইতিবৃত্ত শুনে, আর ভাবতে থাকে যেখানে হফিনামরা মানুষদের থেকে এত বেশি শক্তিশালী, তথাপি গালিভার কি করে বলে তার দেশে নাকি মানুষরা ঘোড়াকে প্রশিক্ষণ দেয়। মাস্টার হফিনাম অর্থাৎ গ্রে হফিনাম খুবই বিক্ষুব্ধ হয়। এই কথা শুনেছে কিভাবে পুরুষ ঘোড়াগুলোকে মানুষরা প্রশিক্ষণের মাধ্যমে নিরীহ সহজ সরল বানিয়ে দেয়। মাস্টার গালিভারকে পুনরায় প্রশ্ন করে কিভাবে ইয়াহুর মতো কম ক্ষমতাবান শক্তিশালী হফিনামদের উপর শাসন করতে পারে। তারপর অবশেষে স্বীকার করে ইউরোপিয়ান ইয়াহুরা তাদের যুক্তিবোধ কাজে লাগিয়ে এমন দুঃসাধ্যমূলক কাজকে সক্ষম করে থাকে। এই চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 4-এ আমরা দেখি কিভাবে কলোনাইজাররা তাদের ফিজিক্যাল স্ট্রেংথের বদলে মেন্টাল স্ট্রেংথকে কাজে লাগায় আর তার সাহায্যে তাদের স্বার্থ পূরণ করে। চ্যাপ্টার 5। এরপর গালিভার তার মাস্টারকে ইউরোপের ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞান দিতে থাকে। সে তাকে ইউরোপে ঘটে যাওয়া অতীত ও বর্তমানে চলতে থাকা যুদ্ধের ঘটনা ব্যক্ত করতে থাকে। গালিভার বলতে থাকে এইসব যুদ্ধের মূলে রয়েছে ভিন্ন মত আদর্শ, অর্থাৎ নিজেদের মধ্যে দৃষ্টিভঙ্গির অমিল, আর অধিকাংশ ক্ষেত্রে এই যুদ্ধগুলি নিছক সামান্য ঘটনা থেকে ছড়িয়ে পড়ে। সে আরও জানায় যত ছোট দৃষ্টিভঙ্গি তত তার পরিণতি অর্থাৎ যুদ্ধের পরিণতি তত বড়। এই যুদ্ধ একজন রাজার সাথে আরেকজন রাজার ঝগড়ার কারণেও হতে পারে, আর অধিকাংশ সময় তাদের মধ্যে যে শক্তিশালী সেই অন্য কম শক্তিশালী রাজার সাথে যুদ্ধ করে। অনেক সময় দেশের মধ্যে এই যুদ্ধ দুর্ভিক্ষ, মহামারী ও নিজেদের মধ্যে রাজার সাথে বচসার কারণবশত হয়ে যেতে থাকে। আবার অনেকে রাজার শখের বশেও যুদ্ধ করে। তারা তাদের রাজ্য অর্থাৎ সীমা বাড়াতে অন্য রাজ্যের উপর আক্রমণ করে, এমনকি সেই রাজা তার জন্য তার বন্ধু হোক বা শত্রু হোক তাও মানে না। মাস্টার অর্থাৎ গ্রে হফিনাম ভাবত ইউরোপিয়ান ইয়াহুরা গালিভারের মতো হয়তো নিরীহ, কারণ তারা বিদ্রোহ করতে পারে না, তাদের কাছে অস্ত্র নেই। তার ভুল ও দূর করায় গালিভার কিভাবে ইউরোপিয়ানরা তাদের অস্ত্রশস্ত্র কাজে লাগায় যখন তারা সমুদ্রের উপর যুদ্ধ করে। মাস্টার গালিভারকে থামিয়ে দেয়। তিনি এখন মনে করছেন ইউরোপিয়ান ইয়াহুরা হফি নামের ইয়াহুদের থেকেও বুঘাস, এছাড়া আর কিছু নয়। এইভাবে চ্যাপ্টার 5-এর সমাপ্তি ঘটে। আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ এই অধ্যায়ে দেখি হফি নামের মাস্টার ও ব্রবডিগনাগের মাস্টারের মধ্যে একই রকম মনোভাব। ব্রবডিগনান এর যেমন গালিভারের দেশবাসীর গান পাউডার ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন, ঠিক তেমনি হফি নামের মাস্টার ইউরোপিয়ানদের যুদ্ধ ও অস্ত্রের ব্যবহারে খুব অসন্তুষ্ট। তার মতে ইউরোপিয়ান ইয়াহুদের থেকে তাদের ভূমিতে যে ইয়াহুরা রয়েছে তারা অধিক ভালো। তাদের মধ্যে ওই অমানবিক অর্থাৎ রিজন বা যুক্তি ক্ষমতা নেই, যার মাধ্যমে ইউরোপিয়ান ইয়াহুরা তাদের মনুষ্যত্ব বিসর্জন করে একে অপরের সাথে লড়াই করে। চ্যাপ্টার 6। তারপর গালিভারকে দেখা যায় মাস্টারকে বোঝাতে তাদের দেশে কিভাবে টাকার ব্যবহার করা হয়, কিভাবে তারা টাকার সাহায্যে জিনিসপত্র কেনা বেচা করে, কিভাবে অর্থবানরা অর্থের পিপাসু হয় আর গরিবেরা কিভাবে অর্থবানদের গোলাম হয়ে থাকে ওই টাকার জন্য। গালিভার আরও ব্যাখ্যা করে কিভাবে ইংল্যান্ডের মানুষরা নিজেদের
খাদ্য সামগ্রী প্রভৃতি নিজেদের কাছে থাকা সত্ত্বেও সারা বিশ্বের চারদিকে চষে বেড়াচ্ছে তাদের অর্থ লালসা ও ভোগ বিলাসিতার জন্য। তারপর গালিভার ইউরোপিয়ান বাসীদের এক আজব সব অসুস্থতা নিয়ে তার মাস্টারকে বোঝাতে থাকে, যার সম্পর্কে হফিনামদের আদৌ কোনো ধারণা নেই। কিভাবে ইউরোপিয়ানরা বিভিন্ন প্রকার খাবার পানীয়ের চাহিদার মতো তাদের সেক্স বা অন্যান্য শারীরিক চাহিদার রোগে ভোগে। অবশেষে গালিভার ইংল্যান্ডের সরকারি কাজকর্ম নিয়ে তার মাস্টারকে জানাতে থাকে। মন্ত্রীরা কিভাবে নিযুক্ত হয়, কেউ তাদের বিবাহের মাধ্যমে, আবার কেউ নিজের ভাই বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে ও তার পথ ছিনিয়ে নেয়। এইভাবে চ্যাপ্টার 6-এর সমাপ্তি ঘটে। তবে এই চ্যাপ্টারে হফিনামকে সুইফট এর আদর্শ সোসাইটি হিসাবে তুলে ধরতে আমরা দেখেছি, যেখানে এই রকম ভুঁইফোর মানুষরা টাকা, লোভ প্রভৃতি মোহ থেকে মুক্ত। যদিও অনেকে সুইফটের এই আশাকে ইউটোপিয়ান বলে মন্তব্য করেছেন। চ্যাপ্টার 7 আমরা দেখি হফিনামে 1 বছর থাকার পর গালিভার এর সেখানকার জীবন ব্যবস্থায় খুবই ভালো অনুভব করতে হচ্ছে। গালিভার স্থির করে সে আর কখনো দেশে ফিরবে না, অর্থাৎ সে মনুষ্য সমাজ থেকে নিজেকে আলাদা করে রাখতে শ্রেয় মনে করছে। তার মাস্টার ইতিমধ্যে বুঝতে পেরে যায় মনুষ্য জাতির সমস্ত দুর্বলতা সম্পর্কে। তিনি বুঝতে পারেন ইউরোপিয়ান ইয়াহুরা যতই পোশাক পরুক, তাদের উঁচু আচরণের মধ্যে ঘিরে রাখুক না কেন, তারা সেই হফিনামে থাকা স্থানীয় ইয়াহুদের মতো হফিনামদের থেকে নিম্নমানের ও প্রতিপদে তাদের থেকে ইনফেরিয়র। মাস্টার গালিভারকে ইয়াহুদের আচার আচরণ সম্পর্কে জানতে বলতে থাকে, কিভাবে ইয়াহুরা এক টুকরো মাংস বা রঙিন পাথরের জন্য একে অপরের সাথে হিংস্রভাবে লড়াই করে। তিনি ইউরোপীয়দের নৈতিক উৎকর্ষহীন ও ন্যায়হীন শাসন ব্যবস্থাকে ধিক্কার জানায়। এমনকি গালিভারকে বলে, এর থেকে গালিভার যদি সত্যি গোপন করে ইউরোপীয়দের সম্পর্কে ভালো ভালো মন্তব্য করত, তিনি খুশি হতেন। এইভাবে চ্যাপ্টার 7-এর সমাপ্তি হয়। এই অধ্যায়ে আমরা লক্ষ্য করি কিভাবে গালিভারের মতো হফিনাম মাস্টারও বুঝতে পারে ইউরোপীয়রা অর্থাৎ ইউরোপিয়ান ইয়াহুরা এক এমন জগতে বাস করে যেখানে মিথ্যাচার, লোভ, লালসায় ভর্তি। তাদের কাছে হফিনামই একমাত্র আদর্শ জায়গা থাকা। চ্যাপ্টার 8 এরপর গালিভারকে আমরা দেখতে পাই ইয়াহুদের সাথে সময় কাটাতে। সে ইয়াহুদের সম্পর্কে বিশদে জানার চেষ্টা করছে। গালিভার তার সাথে নিয়ে যায় একটি পিঙ্গল বর্ণকার টাট্টু ঘোড়া, যাতে তার নিরাপত্তা থাকে। যদিও সে তাদের মতো দেখতে, তবুও তার এই ভয়টা রয়েছে, কারণ আমরা প্রথমেই দেখেছিলাম। প্রথমত ইয়াহুরা গালিভারকে দেখা মাত্র খুবই উত্তেজিত হয়ে পড়ে। যখন তারা বুঝতে পারে ওই টাট্টু ঘোড়ার সামনে তারা কিছুই না, শুধুমাত্র তাসের ঘর ছাড়া, তারা চুপচাপ থাকে। গালিভার তাদের কিছু শেখানোর চেষ্টা করে, কিন্তু তারা শিখতেই অস্বীকার করে। গালিভার বুঝতে পারে এই সমস্ত ইয়াহুদের জানতে না চাওয়ার কারণ তাদের বুদ্ধি নেই তা নয়, তাদের না জানাটা তাদের কাছে হফিনাম ও গালিভারের বিরুদ্ধে তাদের প্রতিরোধ বা রেজিস্ট্যান্স। অবশেষে গালিভারও তাদের শিকার হয়ে যায়, নিজেকে তাদের মতো একজন ভাবতে থাকে। আর তা হয় যখন গালিভার একটি নদীতে স্নানের রত, তার সাথে এক যুবতী ইয়াহু মহিলা ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। যাই হোক, গালিভার কোনো মতে রক্ষা পেয়ে যায় যখন টাট্টু ঘোড়াটি ওই মহিলার ছোঁ থেকে গালিভারকে বাঁচায়। গালিভার তারপর হফিনামদের প্রশংসা করে, তারা কিভাবে ওই জায়গাটা সুস্থ ও স্বাভাবিকভাবে শাসন করছে। তাদের দেশে কোনো আগন্তুক এলে তার আতিথেয়তা থেকে প্রাণ রক্ষায় তারা কতটা ব্রতী হয়ে থাকে।
গালিভার আরও জানায় এখানকার সবাই সবার সাথে কেমন বন্ধুত্ব পরায়ণ ও পরোপকারী, অর্থাৎ সবসময় নিজেদেরকে এই পরোপকারে মলিন রাখে। গালিভার এর থেকে আমরা গালিভারের কাছ থেকে আমরা জানতে পারি কিভাবে হফিনাম তাদের জনবসতি সঠিক রাখার জন্য বিবাহের পর 2টি বাচ্চার বেশি বাচ্চা জন্ম দেয় না। যদিও তারা দূরস্থ ও অসহায় পরিবারদের জন্য এই নিয়মটা একটু শিথিল করে দিয়েছে। তারা 2-এর জায়গায় তাদের 3টি বাচ্চা নিতে বলেছে। তাদের সন্তানদের একইভাবে যত্ন নেয়, অর্থাৎ তারা ছেলে মেয়েকে সমানভাবে শিক্ষা দেয় এবং তাদের শারীরিক দিক দিয়ে সমানভাবে সামর্থ্য করে তোলে। এমনকি তা পরীক্ষার জন্য বছরে তারা 4 বার শারীরিক পরীক্ষা করে তাদের ছেলে ও মেয়েদের মধ্যে। আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 8-এ গালিভারের সাথে ইয়াহুদের সাক্ষাতের মাধ্যমে জানতে পারি ইউরোপিয়ানদের একটি জটিল ধারণা, আর সেটি হলো বার্ডেন অফ সিভিলাইজ। ইউরোপীয়রা তাদের উপনিবেশের প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করত এই বিশেষত, আর তা হলো মেকিং আনসিভিলাইজড সিভিলাইজড। আর তা আমাদের দেশে ব্রিটিশদের মধ্যেও আমরা লক্ষ্য করেছিলাম। এছাড়া ইয়াহুদের জানতে না চাওয়ার ইচ্ছা, অর্থাৎ হফিনাম ও গালিভারের কাছ থেকে এই যে বিরোধিতা করা, এটি এক প্রকার বিরোধিতা বা রেজিস্ট্যান্স, যা ইউরোপিয়ান বা তৎকালীন ব্রিটিশ সরকারেরা অনুভব করেছিল আমাদের ভারতীয়দের কাছে। এর পাশাপাশি আমরা গালিভারকে দেখি কিভাবে প্রশংসা করতে হফিনামদের সংস্কৃতি এবং জীবনযাপনের রীতিনীতিকে। চ্যাপ্টার 9। এরপর অনেক দিন অতিবাহিত হয়ে যায়। একদিন গালিভার একটি বিশাল বড় সমাবেশে যায়। এটি তার ওই হফিনাম থেকে চলে আসার 3 মাস আগে প্রায়, যা হফিনামরা আয়োজিত করেছিল। তারা আলোচনা করছে তাদের দ্বীপ থেকে ইয়াহুদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দেবে কি না এই ব্যাপারে। বক্তারা একের পর এক বক্তব্য রাখছে ইয়াহুদের থেকে তাদের বিভিন্ন প্রকার বিপদ নিয়ে। তারা মনে করে এই ইয়াহুরা বিশ্বাসযোগ্যতাহীন, তারা তাদের ব্যবহারিক সম্পদের ধ্বংসের কারণ, খাবার সম্পত্তির ইত্যাদির কারণ হয়ে দাঁড়াবে যদি তাদের সারাক্ষণ চোখে চোখে না রাখা হয়। এছাড়া হফিনামরা অধিক দুশ্চিন্তায়, কারণ ইয়াহুরা যেখানে তাদের জনবসতি যেভাবে বাড়িয়ে চলেছে তাদের অনিয়ন্ত্রিত সন্তান জন্মদানের মাধ্যমে, একদিন হয়তো এই ইয়াহুরা তাদের মারিয়ে চলে যাবে। গালিভারের মাস্টার গালিভারকে সবার সামনে তুলে উদাহরণ হিসাবে বোঝাতে থাকে যে আমরা ইয়াহুদের একসাথে, বরং তাদেরকে যদি আমরা একসাথে চেষ্টা করি তাহলে ধ্বংস করা সম্ভব হবে না। যেমন ইউরোপিয়ানরা তাদেরকে অর্থাৎ হফিনামদের ঘোড়ার মতো ব্যবহার করে তারাও রাখবে, অর্থাৎ সমস্ত পুরুষ ইয়াহুদের তাদের নিজস্ব বাড়িতে বন্দি করবে এবং তাদের প্রশিক্ষণ দেবে এবং নিজেদের কার্য সম্পাদন করবে তাদের দ্বারাই। এইভাবে তারা এক ঢিলে 2টি পাখি মারতে পারবে, অর্থাৎ একদিকে তাদের নিজেদের পরিশ্রম করতে হবে না, অন্যদিকে তাদেরও এদের থেকে ভয় থাকবে না। কারণ যদি তারা নিজেদের ঘরে পুরুষদের আটকে রাখে তাহলে ইয়াহুদের ও জনবসতি বাড়বে না এবং তাদের আতঙ্কিত থাকতে হবে না। তারা আরও পরিকল্পনা করে, তারা ডাঙ্কি বা গাধা পুষবে। যদি এই ইয়াহুরা তাদের ফিজিক্যাল লেবার না দেয় তাদের কোনো সমস্যা হবে না। এতে এই বিশাল সমাবেশের পরিসমাপ্তি ঘটে একটা পরিকল্পনার মাধ্যমে, যে তারা এই বাস্তবায়ন করবে এই পরিকল্পনা। গালিভারের মাস্টারকে কিছু ওই সমাবেশে আগত কিছু হফিনামরা কিছু বলে যে গালিভার শুনতে পায় না, এবং তার মাস্টারকে তারা বলতে থাকে যাতে গালিভার এই সম্পর্কে কিছু জানতে না পারে। হফিনামদের দ্বীপে
কোনো কিছু লেখা হয় না, তাদের সেখানে সব কিছু মৌখিক আকারে প্রকাশ পায় এবং তা মৌখিকভাবে সম্প্রচারিত হয়। ধীরে ধীরে হফিনামরা ওষুধের আবিষ্কারও করে ফেলে, যার সাহায্যে তাদের কোনো আঘাত লাগলে সেবা শুশ্রূষা করা যায়। এই হফিনামরা প্রায় 70 থেকে 75 বছর বয়স পর্যন্ত গড়ে বাঁচতে পারে। আর যখন তারা বুঝতে পারে তাদের জীবনের শেষ দশায়, তারা তাদের সময় সুখ সমৃদ্ধিতে বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনায়, তাদের বাড়িতে যাতায়াত ইত্যাদির মাধ্যমে কাটায়। গালিভার আমাদের জানায় কিভাবে এক বৃদ্ধ বিধবা মহিলা, এই হফিনামদের বিধবা মহিলা তার মাস্টারের বাড়িতে এসেছিল এবং তার কাছ থেকে ক্ষমা চাইছিল তার স্বামীর শেষ অবস্থায় তাকে কোথাও না নিয়ে যাওয়ার জন্য, এবং কিভাবে তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন করবে তা নিয়ে তার ভৃত্যের সাথে আলোচনা করতে করতে তার এই দেরি হয়ে গেছিল এটা জানাতে। এইভাবে চ্যাপ্টার 9 শেষ হয়। আমরা এই অধ্যায়ে ইউরোপীয় কলোনাইজেশন এর স্ট্র্যাটেজি লক্ষ্য করি হফিনামদের মধ্যে মহাসমাবেশের মাধ্যমে। এছাড়া যখন হফিনামের সমালোচনা করতে দেখি সুইফটকে, গালিভার যখন তার মাস্টারের সাথে বাড়িতে ওই বিধবা মহিলার সাথে আলাপ আলোচনা করে, অর্থাৎ যেখানে তারা সুখ সমৃদ্ধিতে তারা বেশি জোর দেয়, সেখানে একজন মহিলা তার স্বামীর মৃত্যুকালীন অবস্থায় ইমোশনাল না হয়ে পড়ে কিভাবে তার শেষকৃত্য সম্পন্ন হবে তার ভৃত্যের সাথে আলোচনা করতে করতে 3টি মাস কাটিয়ে দেয়, এবং তারপরে মৃত্যুর দিনই সে চলে আসে, মৃত্যুর পরের 3 মাসে তিনি চলে আসে গালিভারের মাস্টারের কাছে আলোচনা করতে। তো এটি হচ্ছে নিছক একটি ইমোশনলেসের মতো কার্যকলাপ। তো এখানেও দেখিয়েছে কিভাবে একটা অপোজিট সাইড অফ হফিনামদের। এবারে আমরা চ্যাপ্টার 10-এ যাব। আমরা চ্যাপ্টার 10-এ দেখি গালিভার তার মাস্টারের বাড়িতে নিজস্ব কোয়ার্টারে থাকে, যা হফিনামদের মতো করে বানানো। গালিভার ও তার মাস্টার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে থাকে। গালিভার অনুভব করতে থাকে তাদের সাথে কথাবার্তায় তার জ্ঞান ও শুভবোধের উদয় ঘটছে। গালিভার নিজে নিজে খারাপ মন্তব্য করতে থাকে নিজ পরিবার ও বন্ধু বান্ধবদের, যারা তার নিজ দেশে বাস করে, অর্থাৎ ইংল্যান্ডে। তারপর গালিভার তার নিজের সত্তাকে ধীরে ধীরে শেষ করতে থাকে এবং হফিনামদের মতো কথা বলার ভঙ্গি ও হাব ভাব গড়তে শুরু করে। গালিভার যত নিজেকে হফিনামদের মতো গড়ে তোলে, তত তার মাস্টারের পরিবারের খুব কাছের হয়ে উঠতে থাকে। কিন্তু একদিন তাকে তার মাস্টার জানায় তাদের জেনারেল অ্যাসেম্বলি বা মহাসমাবেশে তাকে আদেশ দেওয়া হয়েছে গালিভারকে তার বাড়িতে রাখা যাবে না। গালিভারকেও অন্যান্য ইহুদিদের মতো হফিনামের কাজ করতে হবে। কুকুরের রাখার ঘরে যেমন তারা থাকে তেমন থাকবে, নইলেই গালিভারকে তার নিজের দেশে ফিরে যেতে হবে। গালিভার আশাহত হয় এবং মাথায় যেন তার আকাশ পড়ে যাওয়ার মতো কষ্ট হয়, কিন্তু নিজেকে শক্ত করে, মানসিকভাবে এবং স্থির করে একটা ছোট নৌকা বানিয়ে বাড়ির দিকে রওনা হবে। নৌকাটি বানাতে প্রায় 2 মাস লেগে যায়, আর তারপর বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে এক বুক ভরা হতাশা ও নিরাশা নিয়ে। চ্যাপ্টার 11। যখন গালিভার হফিনাম থেকে বিদায় নেবে বাড়ির উদ্দেশ্যে, সে পরিকল্পনা করে যাওয়ার পথে সে কোনো এক নির্জন দ্বীপে থেকে যাবে, কারণ সে চায় না পুনরায় ফিরে যেতে ইউরোপে, ওই ইয়াহুদের জগতে। নৌকায় যেতে যেতে সে হিসেব করে হয়তো সম্ভবত কেপ অফ গুড হোপ এর কাছাকাছি সে রয়েছে। সে একটি দ্বীপে অবতরণ করে যা জনবসতিহীন বলে তার মনে হয়। দ্বীপটির নাম নিউ হল্যান্ড, যা বর্তমানে সাউথ আফ্রিকার একটি সমুদ্র তীর। কিন্তু তার থাকার 3য় দিনে ওই দ্বীপে বসবাসকারী মানুষের সন্ধান পায়। মনে হতাশা নিয়ে পুনরায় তার নৌকায় চেপে বেরিয়ে পড়ে নতুন জায়গার সন্ধানে। যাত্রাপথে
তার সাক্ষাৎ হয় পর্তুগিজদের জাহাজের সাথে। তারা গালিভারকে অসহায় ভেবে তাদের জাহাজে উঠে আসতে সাহায্য করে। পর্তুগিজরা খুব অবাক হয় গালিভারের আচার আচরণ দেখে। সে তাদের দেখে কখন লুকিয়ে যাচ্ছে, তার মুখ থেকে হফিনামদের মতো ভাষায় কথা বলতে এবং জন্তুদের ছালযুক্ত পোশাক পরে থাকতে ইত্যাদি দেখে গালিভার তাদের তার নিজের পরিস্থিতি সম্পর্কে জানায়। জাহাজের নাবিকেরা স্থির করে গালিভারকে তাদের রাজধানী লিসবনে পাঠাবে এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবে, অর্থাৎ রাজার সাথে। গালিভার রাজি হয়, কারণ সে ভাবতে থাকে যদি সে না যেতে চায় তাহলে তারা তাকে জোর করে নিয়ে যেতে পারে। জাহাজের ক্যাপ্টেন তাকে খেতে দেয় এবং তার জন্যে একটি কেবিনও দেয় থাকার জন্য। অবশেষে তাকে ওই কেবিনে বেঁধে নিয়ে যেতে হয় তাদের। যখন তাকে কেবিন থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে দেখা যায়। তারপর যাত্রাপথে জাহাজের ক্যাপ্টেন গালিভারের সাথে সৌহার্দ্যতার সাথে কথা বলে, জানতে চায় কেন সে এমন সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল। গালিভার তার সম্পূর্ণ ঘটনা ক্যাপ্টেনকে জানায়। অবশেষে ক্যাপ্টেন গালিভারের সততা ও নিষ্ঠাবানে তুষ্ট হয়ে যায় এবং তাকে মুক্তি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা সবাই লিসবনে পৌঁছায়, গালিভারকে মুক্তি করে দেওয়া হয় এবং গালিভার ইংল্যান্ডের দিকে রওনা হয়। গালিভার তার স্ত্রী ও তার সন্তানের সাথে কথা বলতে থাকে এবং বাড়ি ফিরে যায়। কিন্তু আমরা দেখি গালিভারকে অধিকাংশ সময় ঘোড়াদের সাথে থাকতে, অর্থাৎ তার নিজেদের পরিবার থেকে একটু আলাদা হিসেবে থাকতে সবসময়। চ্যাপ্টার 12 অর্থাৎ শেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে গালিভারকে দেখা যায় রিডারদের সামনে শপথ করে তার গল্পগুলির সত্যতা নিয়ে শপথ নিতে। গালিভার বলে তার কাছে সত্যতা তুলে ধরা এই অদ্ভুত অসম্ভব গল্প বলা থেকে শ্রেয় মনে হয়। গালিভার মনে করে একজন ভ্রমণকারীর লক্ষ্য হওয়া উচিত তার ভ্রমণ বৃত্তান্তের মাধ্যমে তার রিডারদের ওয়াইজ এবং বেটার করে তোলা। তিনি আরও তুলে ধরে যে তার মনে হয় যে সমস্ত ভ্রমণ কাহিনী বা বৃত্তান্ত যেগুলি প্রকাশিত হয়ে চলেছে দৈনন্দিন, তাদের মধ্যে কোথাও সত্যের ধারে কাছেও নেই, যা তার কাছে খুবই কষ্টকর এবং মনপ্রত নয়। ঘটনা মতো গালিভারকে ইংল্যান্ডের আইন অনুযায়ী রিপোর্ট করতে বলা হয় তার ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে সরকারের কাছে, যাতে যা তাদের কাছে কলোনাইজেশন ব্যাপারটা, অর্থাৎ কলোনাইজেশনের জন্য একটা বিরাট বড় সাহায্য হতে পারে। এছাড়া যাতে তাদের সরকারের কাছে, অর্থাৎ ইংল্যান্ডের কাছে দেশের বিপদের কারণ না হয় ওই সমস্ত জায়গাগুলি যেগুলোতে গালিভার ভ্রমণ করে এসছে। গালিভার তা জানাতে অস্বীকার করে, যেহেতু তার কাছে লিলিপুটিয়ানরা তাদের ইংল্যান্ডের কাছে কোনো বিপদের কারণ নয়। আর অন্যদিকে ইংল্যান্ডবাসীদের কথা, যারা ব্রব ডিংনাংয়ের কথা ভাবছে, এ কথা স্বপ্নেও ভাবতে না বলে, যেহেতু তারা অপরিচয়, তারা তাদের থেকে অনেক বড়, তাদের কোনোদিন তাদের প্রয়ায়িত করা সম্ভব নয়। গালিভার বরং দুঃস্বপ্ন দেখে যে হফিনামরাই গোটা ইউরোপকে একদিন তাদের উপনিবেশ বানাতে পারে, যদিও তার এই ধারণার তখনই বিচ্যুতি ঘটে, কারণ সার্বভৌম জাতির মতো অন্য জাতির উপর জয়লাভের ইচ্ছা শক্তি এই হফিনামদের মধ্যে নেই, যা লেখক বলছে গালিভার লক্ষ্য করেছে ব্রিটেনের মধ্যে। যদিও আমরা জানি এখানে লিমিউয়েল গালিভার অন্য কেউ নয়, জোনাথন সুইফট। কিছুদিন পর গালিভার তার স্ত্রীর সাথে একসাথে থাকতে থাকে, যদিও তার স্ত্রীর ইয়াহুর মতো আচরণ তিনি খুব অতিষ্ঠ হয়ে ওঠে এবং খুব ক্রুদ্ধ হয়েছে। আসলে এই ইয়াহুয়ের গন্ধ আর কিছু নয়, তা হচ্ছে মানুষের গর্ভবোধ, যা একের থেকে তার উপরে তার আধিপত্যতা বিস্তারের একটা বড় জিনিস। এই জিনিসটি লিমিউয়েল গালিভার প্রচণ্ডভাবে ঘৃণা করত। এই হচ্ছে মোটামুটি 12টি চ্যাপ্টারের সামারি, এবং এইভাবে আমরা গালিভারের চতুর্থ বুক অর্থাৎ ভয়েস টু হফিনাম সমাপ্ত করলাম। ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।